নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাবো ফাদার জর্জ ম্যাথিউস আর আব্দুল নাসির মোহাম্মদের গল্পের দ্বিতীয় তথা শেষ ভাগ। গল্পটা ছিল 25শে ফেব্রুয়ারি 2013। ফাদার জর্জ ম্যাথিউস, যিনি একজন প্রিস্ট, তিনি চালাকুড়ি থেকে কোচির বাসে করে যাচ্ছিলেন। বাসটা যখন আলুভায় আসে তখন আব্দুল নাসির মোহাম্মদও সেই বাসে ওঠে আর ফাদার জর্জ ম্যাথিউসের পাশের খালি সিটে বসে। নাসিরের মুখে দুশ্চিন্তার রেখা আর কষ্টের ছাপ ফাদারের দৃষ্টি আকর্ষণ করে। উনি দুশ্চিন্তাগ্রস্ত নাসিরকে এ ব্যাপারে প্রশ্ন করেন। নাসির তার কাছে নিজের দুঃখের সব কথা খুলে বলে। হরিপ্পারের বাসিন্দা নাসির কাজের খোঁজে 2008-এ মিডল ইস্টে গিয়েছিল। সে কাজ পেয়েও গিয়েছিল আর 2011 পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু 2011 সেপ্টেম্বর থেকে হঠাৎ করে ওর মনে হতে থাকে যে ও চোখে ভালো দেখতে পাচ্ছে না। চোখে ডাক্তার দেখিয়ে সমস্যার কোনো সমাধান হয়নি, কারণ টেস্ট করে জানা যায় যে তার চোখ একদম ঠিক আছে। তারপর তার বন্ধুর কথা মতো সে আবার একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখায়। সেখানে তাকে আবার ব্লাড টেস্ট করাতে বলা হয়। নাসির চিন্তায় পড়ে যায়। টেস্টের রেজাল্টও দুশ্চিন্তা করার মতোই ছিল। নাসিরের দুটো কিডনি খারাপ হয়ে যাচ্ছিল। সেগুলির কার্যকরী ক্ষমতা মাত্র 10% অবশিষ্ট ছিল আর অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। ডাক্তার নাসিরকে পরামর্শ দেন দেশে ফিরে আসতে আর চিকিৎসা শুরু করাতে আর কোনো একজন কিডনি ডোনারের ব্যবস্থা করতে। নাসির কেরালায় ফিরে আসে। তার বাবা মা ডায়াবেটিক হওয়ার কারণে কিডনি ডোনেট করতে পারবেন না আর ছোট ভাই আনোয়ারের ম্যাচিং প্রয়োজনের তুলনায় কম ছিল। নাসিরকে সপ্তাহে 3 বার ডায়ালিসিস করাতে হতো। এটা খুবই ব্যয়বহুল চিকিৎসা ছিল। তার মাসি সাজিয়া, যিনি আলুভায় থাকতেন, তিনি তাদের সাহায্য করেন। এটা নাসিরের জন্য খুবই কষ্টের আর পরিশ্রমের জার্নি ছিল। সে দিন দিন দুর্বল হয়ে পড়ছিল আর কাজ করার জন্য সক্ষম ছিল না। ও এই অপরাধবোধে ভুগছিল যে সে পরিবারের মানুষগুলোর কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। 2012 অগাস্টে ও একটা আশার আলো দেখতে পায়। ও যেখানে ডায়ালিসিসের জন্য সবসময় যেত, সেখানকারই এক ওয়ার্ড বয় রিজু তাকে বিজয়নের সঙ্গে দেখা করায়। বিজয়নের বক্তব্য ছিল যে সে একজন পারফেক্ট ম্যাচ কিডনি ডোনার খুঁজে দেবে, কিন্তু একটু খরচা করতে হবে 4 লাখ টাকা। নাসির বুঝে উঠতে পারে না যে সে এত টাকার বন্দোবস্ত কিভাবে করবে। বিজয়ন তাকে বলে যে 2.5 লাখ টাকা ট্রান্সপ্লান্টেশনের আগে আর বাকি 1.5 লাখ টাকা অপারেশনের পরে দিতে হবে। নাসির এই কথাটা তার মা বাবার কাছে বলে। সবাই তখন বলে যে এটা একটা ভালো সুযোগ। সাজিয়া মাসি তাদের এই বিপদের সময় লোন নিয়ে 2 লাখ টাকা সাহায্য করেন। নাসির বিজয়নকে 2.5 লাখ টাকা দিয়ে দেয় আর বিজয়ন বলে যে সে 1 সপ্তাহের মধ্যে ডোনার খুঁজে দেবে। বিজয়ন তাকে প্রতিশ্রুতি দেয় যে সে নাসিরকে 3রা সেপ্টেম্বর ফোন করবে, কিন্তু 4ঠা সেপ্টেম্বর যখন বিজয়নের ফোন বন্ধ ছিল, নাসির তখন ঘাবড়ে যায়। ওয়ার্ড বয় রিজুও তাকে বলে যে সে জানে না বিজয়ন কোথায় আছে। নাসির তখন পুরোপুরি ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। আরও 1 মাস কেটে যায়, কিন্তু তখনও পর্যন্ত বিজয়নের কোনো খোঁজ পাওয়া যায় না। নাসির এমনিতেই তার জন্য বিপুল টাকা খরচ হওয়ার কারণে অনুশোচনা বোধ করত, আর এখন এতগুলো টাকার ক্ষতি হয়ে যাওয়ায় তার অপরাধবোধ আরও বেড়ে যায়। মাসি সাজিয়া তাকে বুঝিয়ে বলে যে সে যেন টাকার জন্য চিন্তা না করে, এতে তার শরীরে আরও ক্ষতি হবে। 2012 নভেম্বরে ওয়ার্ড বয় রিজু নাসিরকে জানায় যে বিজয়ন ত্রিশূর জেলে আছে। নাসির আর রিজু বিজয়নের সঙ্গে সেখানে দেখা করতে যায়। বিজয়ন অর্গান ট্রাফিকিং র্যাকেটে ধরা পড়ে যায়। বিজয়ন তাকে জানায় যে এখন আর ট্রান্সপ্লান্ট সম্ভব নয়। নাসির তার কাছে টাকা চাইলে বিজয়ন জানায় যে তার কাছে যা কিছু ছিল পুলিশ সব বাজেয়াপ্ত করেছে। নাসির যখন স্টেশন ইনচার্জের কাছে টাকার কথা বলে, তখন সে তাকে এই কথা বলে হটিয়ে দেয় যে বাজেয়াপ্ত সব জিনিসই আদালতে জমা দিয়ে দেওয়া হয়েছে। নাসিরের কষ্টের আর কোনো সমাধান হয় না। 25শে ফেব্রুয়ারি 2015-এ বাস জার্নির সময় ফাদার জর্জ নাসিরের দুঃখের প্রতি সমবেদনা জানান। ওনার মন নাসিরের জন্য কেঁদে ওঠে আর উনি হঠাৎ করে নাসিরকে এমন এক প্রস্তাব দেন যাতে নাসির চমকে ওঠে। সে নিজের কানকেও বিশ্বাস করে উঠতে পারে না। এবার তারপর, তোমার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। তোমাকে যদি আমার কিডনি দিই চলবে? আমার ব্লাড গ্রুপও এ পজিটিভ। শুধু যেন কিডনি দুটো ম্যাচ করে যায়। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? সত্যি আমি সিরিয়াস নাসির। আমার ব্লাড গ্রুপও এ পজিটিভ। সবকিছু ম্যাচ করে গেলে আমার কিডনি তোমায় দিতে পারি। পাল্লুর 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 এসে গেছে। কে কে পাল্লুর নামবেন নেমে যান। আমাকে এখানেই নামতে হবে। তুমি কোচিতে কোথায় যাবে? আমি আমি মেডিকেল ট্রাস্ট হসপিটালে রেগুলার ডায়ালিসিসের জন্য যাচ্ছি। তুমি তোমার ফোন নাম্বার আমায় দিয়ে দাও, আমি তোমাকে ফোন করব।
পারে বাবা, উনি তো সমস্যাটা বুঝতে পেরেছেন, বা হয়তো উনি এমনি তোকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলেছিলেন। হয়তো উনি এই কথাটা নিজের মন থেকে বলেছেন। এখন এটা আমি কি করে বলবো আম্মি, কিন্তু উনি আমার কথা খুব মন দিয়ে শুনলেন আর যাওয়ার সময় আমার নাম্বারও নিলেন। অনেক সময় হয়ে থাকে যে বাসে আপনার পকেটমারি হয়ে গেছে আর আপনার পাশে বসে থাকা লোকটাই সেটা নিয়ে চম্পট দিয়েছে। আপনি হয়তো তখন চমকে যান, কিন্তু পরে এটা ভেবে নিজেকেই নিজে সান্ত্বনা দিয়ে থাকেন যে বাসে তো এরকম হয়েই থাকে। কিন্তু এখানে নাসিরের পাশে এমন একজন মানুষ বসেছিলেন যিনি সম্পূর্ণ অপরিচিত, তার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, আর সেই অপরিচিত ব্যক্তি তাকে কিডনি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। হ্যালো নাসির, হ্যাঁ বলছি। আমি ফাদার জর্জ ম্যাথিউস বলছি। কাল তোমার সাথে বাসে দেখা হয়েছিল না, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে আমার। দেখো, আমি কোচিতে ডক্টর ফারুক মোহাম্মদের সঙ্গে কথা বলেছি। উনি মেডিকেল ট্রাস্ট হসপিটালের কনসালটেন্ট ডক্টর। তুমি কাল কোচি চলে এসো। উনি আমাদের ম্যাচিং এর জন্য কিছু টেস্ট করাতে চান। নাসির, আসতে পারো? ইজ ইট ওকে ফর ইউ? নাসির, তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনছি। অ্যাড্রেসটা বলবো? হ্যাঁ বলুন। বাবা, আল্লাহ তাআলা সবসময় তোর সঙ্গে আছে, তুই যা। আল্লাহই তোকে রক্ষা করবে। খুদা হাফিজ। খুদা হাফিজ। খুদা হাফিজ। ফাদার, প্রথমে আমাদের ব্লাড গ্রুপ ম্যাচিং, টিস্যু ম্যাচিং, ট্রস ম্যাচিং এইসব টেস্টগুলো করতে হবে, আর তারপরেই আমরা বুঝতে পারবো যে ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা। নো প্রবলেম। এটা মোটামুটি 2-3 সপ্তাহ লাগবে। ওকে। আর 2-1 দিনের মধ্যে ম্যাচিং রিপোর্ট পাওয়া যাবে। আল্লাহ করুন যেন সব ঠিক হয়। দেখলি, ফাদার ওনার প্রতিশ্রুতি থেকে সরেননি। ওনাকে জিজ্ঞাসা করেছিলি উনি তোকে কিডনি কেন দিতে চান? করেছিলাম। ফাদার, ম্যাচিং হোক বা না হোক, কিডনি ট্রান্সপ্লান্ট হোক বা না হোক, আপনি এই যে আমার জন্য ভেবেছেন বা করেছেন, আপনি আমার কাছে একজন ঈশ্বরের দূত। নো ব্রাদার, আমি কোনো দেবদূতের কাজ করিনি, মনুষ্যত্ব পালন করেছি। আপনি আমার কাছে আমার কষ্টের কথা জানতে চান, আমার পুরো কথা শোনেন, আর আপনি মুহূর্তের মধ্যে আমাকে আপনার শরীরের একটা অঙ্গ দিতেও আপনি রাজি হয়ে যান। আমার কাছে যেটা দুটো আছে, তোমার কাছে সেটা একটাও নেই। আমার একটা দিয়ে কাজ চলে যাবে, কিন্তু দ্বিতীয়টা যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি বাকি জীবনটা নর্মালভাবে কাটাতে পারবে।
সত্যি আল্লাহরই পাঠানো একজন বান্দা। অদ্ভুত ব্যাপার, ইউনো ফাদার, নিজের আত্মীয়দের মধ্যেও এই ম্যাচিংটা 65%-এর বেশি হয় না, বাট ইন ইউর কেস ইট ইজ 95%। আমি সমস্ত টেস্টের রিপোর্ট মেডিকেল হসপিটালে পাঠিয়ে দিয়েছি, যেখানে এই ট্রান্সপ্লান্টটা হবে। ওনারা স্টেট গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের জন্য ফরওয়ার্ড করে দেবেন। আমাকে এই কথাটা বিশপকে জানাতে হবে, ইনফ্যাক্ট ওনার পারমিশন নিতে হবে। রাধা, তোমাকে এই কষ্ট বেশি দিন সহ্য করতে হবে না। এই 1-1.5 মাস ব্যাস। ম্যাচিং হয়ে গিয়েছিল, আর সেই অনুযায়ী ফাদার জর্জ ম্যাথিউস আব্দুল নাসির মোহাম্মদকে নিজের কিডনি ডোনেট করতে পারেন। একজন প্রিস্ট বাসে করে যাওয়ার সময় তার সহযাত্রীর দুঃখের কথা শুনে সেই মুহূর্তে তাকে কিডনি দান করতে মনস্থির করলেন। এই প্রশ্নের উত্তর জানা এখনো বাকি। সর্বশক্তিমান ঈশ্বর উপরে আছেন, স্নেহ ভরে তিনি আমাদের রক্ষা করছেন। পিতা বলেছেন সবাইকে স্নেহ করতে। পৃথিবীর সমস্ত প্রাণী তাঁরই সন্তান। সবাই ওনাকে নির্ভর করো, তবেই তোমরা মুক্তি পাবে। পূর্ণ বিশ্বাস, পূর্ণ বিশ্বাস, শান্তি। ফাদার জর্জ, আপনি এই যে কিডনি ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছেন, এটা অত্যন্ত পুণ্যের কাজ, মনুষ্যত্বের প্রতি পূর্ণ সেবা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি কি এটা জানতে পারি যে আপনি কেন ছেলেটিকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন? ও খুব কষ্টে আছে স্যার। আমি ওর কষ্টটা বুঝতে পারি যখন প্রথমবার ওকে দেখেছিলাম। তারপর ও যখন ওর জীবনের পুরো ঘটনাটা বলল, তখন ওর ব্যথাটা আমি অনুভব করেছিলাম। কম্পেশন, করুণাই হলো জীবনের মূল মন্ত্র। কিন্তু আপনি এই সিদ্ধান্তটা নিলেন কেন? ফাদার জেকব, হে প্রভু, তোমার দয়া দৃষ্টি সর্বদা আমাদের উপর রেখো। আমাদের সর্বদা বিপদের হাত থেকে রক্ষা করো। পৃথিবীতে সুখ এবং শান্তি সর্বদা যেন বিরাজ করে। বিশ্বাস, বিশ্বাস ও শান্তি। আমিন। যখন আমি ছোট ছিলাম আমার পেরেন্টস চার্চে যেতে উৎসাহ দিতেন। আমি অনেক বই পড়তাম। বড় হওয়ার সাথে সাথে আমার মন গড আর মনুষ্যত্বের সেবা করবার জন্য প্রস্তুত হতে থাকে। আমার এই সিদ্ধান্তের সবচেয়ে বড় অনুপ্রেরণা ফাদার জেকব ছিলেন। প্রায় 4 বছর আগে 2009-এ আমি ত্রিশূরের একটা হেলথ সেন্টারে ছিলাম। এটা 15 ফেব্রুয়ারির কথা। কিছু ভলেন্টিয়ার্সের সঙ্গে ফাদার জেকব রবি নামক একজনের সম্পর্কে কথা বলছিলেন। এই রবির আসলে কি হয়েছিল? এখন ওর কি কন্ডিশন? কন্ডিশন একদম ভালো নেই ফাদার। কদিন বাদে বাদেই ওকে ডায়ালিসিসের জন্য হসপিটালে আসতে হয়। ওকে খুব তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট করাতে হবে, কিন্তু এটা কি করে হবে কিচ্ছু বুঝতে পারছি না। কয়েকজন বলছিল তো যে ব্যবস্থা হয়ে যাবে, তাও ফাদার চিকিৎসায় প্রচুর খরচা আছে, আর রবি খুব গরিব, কি করে করবে? কিন্তু ও যদি টাকা দিয়ে কিডনি কেনেও তাও সেটা ইল্লিগাল হবে। চার্লস, একটা কিডনির সাহায্যেও মানুষ বেঁচে থাকতে পারে।
মানব দেহ ঈশ্বরের এক আশ্চর্য অবদান এবং তার চমৎকার সৃষ্টি। আর মানুষের কষ্ট দেখলে হৃদয় খুব দয়ালু হয়ে ওঠে। 2009 সেপ্টেম্বরে ফাদার জেকবের সঙ্গে রবির প্রথম দেখা হয়, ট্রান্সপ্ল্যান্টেশনের কিছুদিন আগে। উনি রবিকে সেভাবে চিনতেনও না। আমি কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে প্রচুর স্টাডি করেছি। ফাদার জেকব ঠিকই বলেছেন, একটা কিডনির সাহায্যে আমরা সারা জীবন বেঁচে থাকতে পারি। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে দরকার পড়লে যে কোনো সাহায্য প্রার্থীকে আমি নিশ্চয়ই সাহায্য করব। নাসিরকেও আমি চিনি না, জানি না কেন বাসেও আমার পাশে এসে বসে। মনে হচ্ছে আমি একটা সুযোগ পেয়েছি ওর উপকার করার। আপনি যেটা করতে চাইছেন ফাদার জর্জ, অবশ্যই করুন। আপনি একটা অত্যন্ত ভালো কাজ করতে যাচ্ছেন। হ্যালো, হ্যাঁ বলুন, আমি নাসির বলছি। কি, কখন হলো এটা? কি হয়েছে? কি হয়েছে? নাসির, মাসি আমাকে সব সমস্যায়, সব কষ্টে আমাকে সাহায্য করেছে। আমি সারা জীবনে কোনো দিনই ওনার ঋণ শোধ করতে পারবো না। আমি রিসিপিয়েন্ট আব্দুল নাসির মোহাম্মদ আর ডোনার ফাদার ম্যাথিউজের সাথে মিট করেছি। ডোনার একজন প্রিস্ট, আর এই কেসের ক্ষেত্রে কোনো রকম টাকা পয়সার লেনদেন করা হয়নি। ওই প্রিস্টের সঙ্গে পেশেন্ট নাসিরের একটা বাসে পরিচয় হয়েছিল। আর ফাদার ম্যাথিউজ যেটা করছেন সেটা শুধুমাত্র মনুষ্যত্বের জন্যে। রক্তের সম্পর্ক ছাড়া কিডনি ডোনেট করার অনুমতি ভারতবর্ষে নেই, কারণ এই সমস্ত ক্ষেত্রে টাকার লেনদেনের ভয় থাকে। আর তাছাড়াও ইললিগ্যাল অর্গান ট্রাফিকিং ক্রমশ বেড়েই চলেছে। সেই কারণে এই কেসে মেডিকেল কাউন্সিলের অনুমতি খুবই প্রয়োজন ছিল, কারণ ফাদার ম্যাথিউজ আর নাসিরের মধ্যে রক্তের সম্পর্ক ছিল না, যদিও তাদের মানবিকতার সম্পর্ক সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। 2013 মের প্রথম সপ্তাহের মধ্যেই অন্তিম ছাড়পত্র এসে গিয়েছিল। ওয়েল ফাদার, সব পারমিশন পেয়ে গেছি, এখন আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। কবে করা যাবে? নাসিরকে আমরা 20 মে ভর্তি করব, আর আপনি 28 মে ভর্তি হয়ে যান। আর ট্রান্সপ্লান্টটা আমি 1 জুন করব। আর নাসির, ট্রান্সপ্লান্টের পর তোমাকে 3 মাস হসপিটালে থাকতে হবে, কারণ তোমার রেগুলার ট্রিটমেন্ট হবে, মেডিসিন চলবে, সবকিছু মনিটর করা হবে, যাতে তোমার শরীর ওই নতুন কিডনিকে রিজেক্ট না করে। ওকে? ওয়েল ফাদার, আশা করি নিশ্চয়ই আমরা এই কাজে সফল হব। আচ্ছা, আপনি কি আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, বলেছি। ভেরি গুড মাই সান। আমি নাসিরের জন্য খুব খুশি হয়েছি যে তুমি কাজটা করছো।
বুঝতে পারছি না আপনাকে আমি কি বলবো। কিচ্ছু বলার দরকার নেই, শুধু আপনারা প্রার্থনা করুন ট্রান্সপ্ল্যান্ট যাতে ভালোভাবে হয়ে যায়। নাসিরকে সুস্থ জীবনে ফিরে যেতে দেখে আমার ভালো লাগবে। ওর জীবনে সুখ ফিরে এসেছে দেখলে আমার সত্যিই খুব ভালো লাগবে। নাসির বলছিল যে অপারেশনের জন্য 5 লাখ লাগবে, তারপর ওর দেখাশোনার জন্য, ওর চিকিৎসার জন্য 3 লাখ লাগবে। ডোন্ট ওয়ারি, এত দূর যখন এসেছি এর সমাধান নিশ্চয়ই বেরোবে। মানুষের মধ্যে মনুষ্যত্বের অভাব নেই, লোকেরা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। বিশ্বাস, বিশ্বাস ও শান্তি। আমিন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, একটা অনুরোধ আছে। আমরা আপনাদের কাছে কিছু সাহায্য চাই, সামান্য বেশি সামর্থ্য মতো আপনারা সাহায্য করবেন, হেল্প করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক মানুষ, অনেক আত্মীয় স্বজন, অনেক এনজিও সাহায্য করতে এগিয়ে আসে আর মেডিকেল এক্সপেন্ডিচারের জন্য যথাসাধ্য সাহায্য করে। আমি এটা করেছি শুধুমাত্র ভালোবাসার জন্য, আমি এটা কিছু পাবার আশায় করিনি। আমার যখন প্রথমবার ওই ছেলেটার সঙ্গে দেখা হয়, তারপরে আমি যখন হসপিটালে যাই চেক আপ আর টেস্টের জন্য, তখন আমি জানতে পারলাম যে এই ধরনের সমস্যায় অনেকেই কষ্ট পাচ্ছেন এবং তাদের কিডনির খুব দরকার। আমি বলতে চাই যে যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তারা এগিয়ে আসুন, কারণ তাদের এই একটা মহান দান দিয়ে তারা সাহায্য করবেন বেশ কিছু অসহায় মানুষকে। তাই আমি সবাইকে এগিয়ে আসতে বলছি। আমার তো এটা মনে হয় যে এটা করা উচিত। ভালো কাজ করলে অবশ্যই ওপরওয়ালার কৃপা পাওয়া যায়। আমাকে এই কিডনিটা দান করে আমাদের ফাদার অবশ্যই আমাকে একটা নতুন জীবনের আশা দেখিয়েছেন। আমি অসহায় ছিলাম, কিছু করতে পারছিলাম না। উনি এভাবে আমাকে সাহায্য না করলে আমার হয়তো আর খুব একটা কিছু করার ছিল না। মানুষ মানুষকে সাহায্য না করলে কখনোই সমাজ আগে এগোবে না আর কখনোই কোনো উন্নতি হবে না। আমি ফাদারের কাছে চিরজীবনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকব। সেই প্রিস্ট সহৃদয়তার সঙ্গে এগিয়ে এসে বলেছিলেন, আমি এটা মনুষ্যত্বের জন্য করছি। আমার এই অঙ্গদানে একটা জীবন বাঁচবে। পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ উদাহরণ। এই ধরনের দান সাধারণত মানুষ মৃত্যুর পরেই করে থাকেন। এটা সত্যিই একটা দারুণ উদাহরণ, কারণ ফ্যামিলি মেম্বার ছাড়া এই জিনিসটা অন্য কেউ করে না। এটা আমাদের উৎসাহিত করে। এই ধরনের উদাহরণ সমাজের নানা সমস্যা আর অন্ধ ধর্মবিশ্বাসকে পরিবর্তিত করে থাকে। যদি আপনি স্বাস্থ্যবান,
যদি আপনি শিক্ষিত, যদি আপনি স্বনির্ভর, আর্থিকভাবে সচ্ছল হন, জীবিত অবস্থায় অঙ্গদান করতে কোনোভাবেই পিছপা হবেন না। আপনি মারা যাবার পরে সেগুলি সঙ্গে নিয়ে যেতে পারবেন না, কারণ স্বর্গে এইগুলি কাজে লাগে না। থ্যাংক ইউ ফাদার। ট্রান্সপ্লান্টেশন সফল হয়েছিল আর ফাদার সিবি সেবাস্টিয়ানকে 2013 তেসরা জুন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রাশেদ মোহাম্মদ এখনো হসপিটালে অপারেশন পরবর্তী চিকিৎসায় রয়েছে। সে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আর একটা সাধারণ জীবনযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনার কাছে যা আছে তা যদি আমার কাছে না থাকে তাহলে কি আমি তা ছিনিয়ে নেব? কিন্তু আমার কাছে যা আছে তা যদি আপনার কাছে না থাকে আর সেটা যদি আমি আপনাকে দিয়ে দিই, তাহলে কালকের আর আজকের এপিসোডে কোথাও কোনো ক্রাইম ছিল না। অনেক মানুষই হয়তো এটা বলবেন যে এই ধরনের ঘটনা কেন এই শোতে দেখানো হলো, যেই শোয়ের নামই ক্রাইম পেট্রোল। ছোটবেলা থেকে আমরা যে সমস্ত গল্প পড়েছি, দেখেছি, শুনে এসেছি, সেগুলো সবেতেই ভালো আর মন্দের দ্বন্দ্ব দেখানো হয়েছে। ভালোর জিত আর খারাপের হারই সব জায়গায় সাধারণত দেখানো হয়ে থাকে। কিন্তু যখন আমরা এই সব গল্প কাহিনীর বাইরে বাস্তব জীবনের দিকে চোখ রাখি, তখন আমাদের সম্পূর্ণ বিপরীত ধারণা হয়ে থাকে। আমরা দেখতে পাই যে খারাপ আর ভুল ভালোকে হত্যা করে চলেছে। সদ্গুণের আদর্শকে আজ আমাদের রামরাজত্বের অংশ বলে মনে হয়। আমাদের বর্তমানের অভিজ্ঞতা শুধুমাত্র পারস্পরিক হিংসা, স্বার্থপরতা আর একে অন্যের পিঠে ছুরি মারার গল্প শোনায়। অপরাধ জগতে যত রকমের আলাদা আলাদা ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে আসি, সেগুলোর মধ্যে এটা একটা এমন ঘটনা ছিল যেটা আমাদের অবাক করে দিয়েছে। আমরা ভুল থেকে শিক্ষা নিই আর তার থেকে আমরা নিজেদের আসন্ন বিপদের হাত থেকে বাঁচাই। ঠিক সেভাবেই আমরা ভালো কিছু থেকে, কোনো সাধারণ মানুষের অসাধারণ কাজ থেকেও কিছু শিখতে পারি, শপথ নিতে পারি। এটা সত্যি আমাদের বিশ্বাস আর ভরসার ভিত্তিকে মজবুত করে যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ভালোর আলো আছে যেটা সবসময় জ্বলতে থাকে। আমরা সবাই জানি যে আমাদের সবার মধ্যে কিছু না কিছু ভালো আছে, আর ফাদার সিবি সেবাস্টিয়ান সেটাকে সত্য প্রমাণ করলেন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর এটা মনে রাখবেন যে আমাদের সবার মধ্যে ভালোও আছে, মন্দও আছে, কিন্তু কাম্য হলো যে আমরা ভালোটাকেই প্রাধান্য দেব। জয় হিন্দ।